প্রবল দুর্যোগ এবং রাতভর অতিবারী বৃষ্টি, বন্ধ গঙ্গার লকগেট, আর এই তিনের জেরেই ভাসল কলকাতা। কলকাতার আকার কিছুটা গামলার মতো, চারপাশ উঁচু, মাঝে নিচু, তাই বৃষ্টি হলেই জল জমে। কিন্তু মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে কলকাতাবাসী যে দৃশ্য দেখলেন তা নজিরবিহীন। গলি থেকে রাজপথ সর্বত্রই জল থই থই। কেন এই জল বিপর্যয়? কেন এভাবে ভাসল মহানগরী? কেন জল নামতে সময় লেগে গেল? কলকাতার জমা জল গঙ্গায় গিয়ে পড়ে। গঙ্গায় রয়েছে লকগেট। এই লকগেট খোলা থাকলে জমা জল গিয়ে পড়ে গঙ্গায়। জোয়ারের সময় গঙ্গার জলস্তর বেড়ে যায় বলে লকগেট বন্ধ রাখা হয়, যাতে জোয়ারের জল কলকাতাকে ভাসিয়ে না দেয়। সোমবার রাতে জোয়ারের সময় গঙ্গার জলস্তর স্বাভাবিকের থেকে 18 ফুট বেশি ছিল, তাই সোমবার রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত বন্ধ ছিল লকগেট। এই সময়ই রেকর্ড বৃষ্টি হয় কলকাতায়। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায়, 332 মিলিমিটার। 1 ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড বার্স্ট বলা হয়, অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টি। সোমবার রাত 3টে থেকে ভোর 4টের মধ্যে প্রায় 98 মিলিমিটার বৃষ্টি হয়। সাধারণত কলকাতা থেকে জল বের করা হয় একাধিক খাল দিয়ে, যেমন বাগজোলা, চড়িয়াল, চৌবাগা, তপসিয়া ইত্যাদি। এদিন সেটাও সম্ভব হয়নি, কারণ সবকটি খালি জলে টইটম্বু। জল বেরোবে কোথা দিয়ে? ফলে যা হওয়ার তাই হয়েছে। মঙ্গলবার ভেসেছে কলকাতা। নিউজ 18 বাংলা। আর গতকাল আমরা দেখিয়েছিলাম শহর কলকাতার বিভিন্ন জায়গায় দুর্ভোগের ছবি, জল জমে থাকার ছবি। বিভিন্ন জায়গায় জল জমেছিল। ঠনঠনিয়া ছবি আপনাদের দেখাবো। গতকাল ঠনঠনিয়াতে কোমর সমান জল ছিল, কিন্তু আজ সকালে ঠনঠনিয়ায় জল অবশ্যই জমে রয়েছে, কারণ যুদ্ধকালীন তৎপরতায় সরানোর কাজ চলছে, কিন্তু জলের পরিমাণটা আজকে কম। পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টায় রয়েছে পুরসভার কর্মীরা। গতকালের তুলনায় আজ জল অনেকটাই কমেছে। আজ সকালেও ঠনঠনিয়ায় জল জমে রয়েছে ঠিকই। যুদ্ধকালীন তৎপরতা, জল সরানোর চেষ্টা চলছে, পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টা পুরসভার। তবে গতকালের তুলনায় আজ জল অনেকটাই কমেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন। সরাসরি চলে যাব ইরনের কাছে। গতকাল ইরন, আমরা যে ছবি দেখিয়েছিলাম ঠনঠনিয়াতে কোমর সমান জল ছিল, কিন্তু আজকে ছবিটা একটু হলেও বদল হয়েছে। পুরসভার কর্মীরা তো তৎপর রয়েছেন, তারা কাজ করছেন। তুমি কি দেখছো এই মুহূর্তে সেইখানকার ছবি? জুনেলা, ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা বাজে। একদিনের বেশি সময় পেরিয়ে গেছে। কলকাতা শহর জলমগ্ন ছিল, বিভিন্ন জায়গায় জল কমে গেলেও ঠনঠনিয়া কালীবাড়ির সামনের রাস্তায় জল এখনো প্রায় হাঁটু সমান। আমরা সবাই জানি ঠনঠনিয়া এই অঞ্চলে 8 ঘন্টা 40 মিনিটের বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে যে গতকাল বা গত পরশু রাতে যে ভারী বৃষ্টি হয়েছে, তাতে গতকাল প্রায় অনেকের বুক সমান জল ছিল। আমি যে ছবিটা দেখাবো, মন্দিরের ভেতরে এখনো জল রয়েছে। তবে যারা নিত্যদিন পুজো দিতে আসেন তারা বলছেন যে গতকালের চেয়ে অনেক বেটার ছবি। তার কারণ গতকাল মন্দিরের প্রায় অনেকটা বেশি যে সিঁড়ি, সেই সিঁড়ির ওপরে জল উঠে গিয়েছিল। আজকে তার থেকে কিছুটা হলেও কমেছে। ইতিমধ্যেই যে ছবি দেখাবো, মন্দির থেকে অনেকেই পুজো দিয়ে বেরোচ্ছেন। পাশাপাশি ঠিক তার পাশে এখানে একটি দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ বন্ধ রাখতে হয়েছে। তার কারণ এই যে রাস্তা, বিবেকানন্দ রোডের পাশ থেকে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে যে রাস্তা চলে গেছে, সেখানেও দেখা যাচ্ছে যে প্রায় হাঁটু সমান জল। পৌরসভার তরফ থেকে এখানে সাকশন মেশিন বা পাম্পিং বড় মেশিন সেটা নিয়ে আসা হচ্ছে। সেটার মাধ্যমে জল নিয়ে জলটাকে এখান থেকে ছেঁচে জল তুলে এই ওয়াটার ট্যাঙ্ক করে জল অন্য জায়গায় গিয়ে ফেলে দেওয়ার কাজ চলছে। যারা পথচারী আছেন, যারা নিত্য প্রয়োজনীয় রোজ বেরোন, তারা কতটা অসুবিধা পড়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা, রোজ এখানেই তো থাকেন? আমরা এখানেই থাকি। এই অসুবিধা, এই জল কষ্ট গতকালের চেয়ে একটু হলেও কমেছে? অল্প কমেছে, মানে যেরমভাবে আগে যাচ্ছিল তার তুলনায় এবারে অনেক কম যাচ্ছে তুলনায়। আগে প্রচুর জল জমেছে, কিন্তু জল চলে যাচ্ছিল। এবারে এইবারটা যে জল হয়েছে এটা যাচ্ছেই না। গতকাল কতটা জল ছিল? গতকাল কোমরের ওপর, একেবারে কোমরের ওপর। আপনার যা হাইট তাতে কোমর, অনেকের ক্ষেত্রে আরো বুক সমান। কতটা ভোগান্তি হচ্ছে? ভোগান্তি দাদা, খুব ভোগান্তি হয়েছে। আমার নিজের দাদা মারা গেলেন কালকে রাত্রিবেলা নিয়ে গেলাম, মানে প্রচণ্ড অ্যাম্বুলেন্স ঢুকছে, মানে কিছুই ঢুকছে না, মানে গাড়ি, সবাই গাড়ি কাউকে পাচ্ছি না।
অবশ্যই যে গাড়িকে ভ্যানে করে নিয়ে গিয়ে আমি যেখানে জল কম সেখানে গিয়ে তবে ওঠালাম। ঠিক, আমি ছবিটা দেখাবো যে এই মুহূর্তে রাস্তায় জ্যামজটও হচ্ছে, তার কারণ গতকাল এই রাস্তায় বাস চলাচল করতে না পারলেও আজকে কিন্তু এই রুটে যে বাসগুলো চলাচল করে সেগুলো চলতে শুরু করেছে। এবং রাস্তার ওইদিকে ছবি আমার চিত্র সাংবাদিক খোকনকে দেখাতে বলবো, ম্যানহোল যে রয়েছে ম্যানহোল খুলে দিয়ে আরেকটা মূল সমস্যা জুনেলা হচ্ছে, এখানে অনেক বিভিন্ন যেহেতু পুরোটাই জলমগ্ন, অনেক জায়গা থেকেই কিন্তু প্লাস্টিক এসে ম্যানহোল বা বিভিন্ন ড্রেনেজের মুখে আটকে যাচ্ছে, সেইগুলোকে সরিয়ে নিয়ে দ্রুত পরিষ্কার করা এবং যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর চেষ্টা চলছে। বেশ ধন্যবাদ ইরন দেখাচ্ছিল আমাদের যে ছবি, গতকাল আমরা দেখিয়েছিলাম টনটনিয়ার ছবি, কোমর সমান জল ছিল, আজ সকালেও টনটনিয়ায় জল জমে রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর চেষ্টা চলছে, পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টায় রয়েছেন পুরসভার কর্মীরা গতকালের তুলনায়, তবে আজ জল অনেকটা কমেছে। আর টনটনিয়া থেকে একবার একটু দক্ষিণের দিকেও যাব, কারণ রাসবিহারী এভিনিউর ছবি একটু দেখাই আপনাদের। রাসবিহারী এভিনিউতে এখনো কিন্তু জল রয়েছে, তবে গতকালের তুলনায় জল কমেছে। পাম এভিনিউতেও কিন্তু জল সরাতে তৎপর পুরসভার কর্মীরা। আর এর পাশাপাশি একটু রাজা রামমোহন রায় সরণির দিকেও নজর রাখবো। রাজা রামমোহন রায় সরণিতেও গতকাল কোমর সমান জল ছিল, 24 ঘন্টা পরও কেশব সেন স্ট্রিট ক্রসিং এ জল জমে রয়েছে। জল সরানোর চেষ্টায় রয়েছেন পুরকর্মীরা, তবে গতকালের তুলনায় আজ জল অনেকটাই কমেছে। আর এবার একটু বালিগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বালিগঞ্জে এখনো রাস্তায় জল জমে রয়েছে। স্টেশন থেকে গড়িয়াহাট যাওয়ার পথে জল, স্টেশন থেকে বেরিয়ে যাত্রীদের ভোগান্তি, কি বলছেন যাত্রীরা এবং পুরসভার কর্মীরাই বা কি বলছেন, কতটা সময় লাগবে জল নামার জন্য। প্রীতি রয়েছে, সরাসরি চলে যাবো প্রীতির কাছে। প্রীতি, বালিগঞ্জে তো এখনো রাস্তায় জল, স্টেশন থেকে গড়িয়াহাট যাওয়ার পথেও জল, কি পরিস্থিতি আর কতটা সময় লাগবে জল নামতে, কি বলছেন পুরকর্মীরা যারা রয়েছেন? দেখো, দেবীপক্ষ যখন পড়ে গেছে তখন অসুর একেবারে বৃষ্টি, এবং স্বাভাবিকভাবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে জল জমা খুব স্বাভাবিক। এবং কলকাতার যে স্ট্রাকচার তা কিন্তু গামলার মতো, তাই আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে আমরা ইতিমধ্যে রয়েছি বালিগঞ্জে, কারণ ছবি কথা বলে, ছবিটা দেখানোর জন্য। ঠিক বিজন সেতু হয়ে যে রাস্তা গড়িয়াহাটের দিকে যাচ্ছে এবং তার ডান দিকে পাম অ্যাভিনিউ, এবং ঠিক বিজন সেতুর বাঁ দিকে যে রাস্তা তা কিন্তু স্টেশন রোড হয়ে চলে যাচ্ছে বালিগঞ্জ স্টেশনের দিকে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্থাৎ ক্যানিং, সুভাষগ্রাম এই সমস্ত এলাকা থেকে সাধারণ মানুষ যারা কলকাতায় আসেন তারা কিন্তু মূলত এই বালিগঞ্জ স্টেশন হয়েই আসেন। বালিগঞ্জ স্টেশন থেকে যখন তারা নামছেন তারা কিন্তু বলছেন যে স্বাভাবিকভাবে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। এবং আমার বাঁ দিকে রয়েছে গড়িয়াহাট, স্বাভাবিকভাবেই কলকাতার প্রাণকেন্দ্র বলা চলে, এবং তারও ডান দিকে হচ্ছে পাম অ্যাভিনিউ। ঠিক জলযন্ত্রণায় যে সাধারণ মানুষ তা কিন্তু আমরা বুঝতে পারছি, গাড়ির যে গতি তা কিন্তু স্লো হয়ে গেছে। বেশ কিছু গাড়ি সামনেই দেখতে পাচ্ছি, একটা পুলিশের গাড়ি রয়েছে, তা কিন্তু জল ঢুকে কার্যত স্তব্ধ হয়ে গেছে। জল মানে চলছিল না এতক্ষণ ধরে, অনেকক্ষণের চেষ্টার পর গাড়িটি চলতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু গাড়ি কিন্তু জল ঢুকে এই যে রাস্তা সেই রাস্তাতেই বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই যে মুভমেন্ট, গাড়ির যে মুভমেন্ট তাতে কিন্তু সেটা স্লো মুভমেন্ট হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে এই যে জলযন্ত্রণা, সেই জলযন্ত্রণায় ভুগতে হচ্ছে, এবং তারা কিন্তু 20 বছর 25 বছর ধরে এই কলকাতা শহরে আসছেন, একই রাস্তা দিয়ে আসছেন। একেবারে প্রীতি, আমাদের সঙ্গে থাকো, যারা যাত্রীরা রয়েছেন সেখানকার এলাকার বাসিন্দারা যারা রয়েছেন কি বলছেন তারা শুনবো একবার। ছেলেকে দিতে গেছিলাম সেন্ট লরেন্স স্কুল, অর্ধেক রাস্তায় ওকে ছেড়ে দিয়ে চলে আসতে হলো। এখন আমি তো বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত পৌঁছতে পারলাম, তার আগে তো যাওয়াই যাচ্ছে না। আজকে পরীক্ষা, স্কুল থেকে তো কোনো রকম কনফার্মেশন আসেনি, ওদের পরীক্ষা এখনো চলবে। স্কুল কর্তৃপক্ষ নিশ্চয়ই কোনো রকম একটা স্টেপ নেওয়া উচিত ছিল। প্রীতি, যাত্রীদের তো চূড়ান্ত হয়রানি হচ্ছে। গড়িয়াহাট একটা প্রাণকেন্দ্র, পুজোর মুখে এইভাবে শপিং করার একটা সময়, এই সময় যেভাবে এখনো জল নেমে রয়েছে, জল এখনো যেভাবে রয়েছে, তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে পুরকর্মীরা কি বলছেন, জল কমানোর জন্য, জল সরানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
দেখো, পাম্পিং এর মাধ্যমে একাধিক রাস্তায় জল নামানোর কাজ শুরু হয়ে গেছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং হাওয়া অফিসের তরফেও বলা হচ্ছে যে রেকর্ড বৃষ্টি, এই বৃষ্টি শহর কলকাতা এর আগে কখনো দেখেনি। স্বাভাবিকভাবেই যে জলযন্ত্রণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, পুরকর্মীরা, তারাও কিন্তু একেবারে প্রস্তুত এই যে জল নামানোর কাজ। বেশ কিছু রাস্তায় জল এখনো রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, যেমন আমরা ঠনঠনিয়া কালীবাড়ির ছবি দেখতে পাচ্ছি, রাসবিহারীর ছবি দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে তোমাকে বালিগঞ্জের ছবি দেখাচ্ছিলাম। পুরকর্মীরা তারা কিন্তু বলছেন যে জল নামানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। স্বাভাবিকভাবে কিছুটা সময় লাগবে, কারণ বৃষ্টিপাতের যে পরিমাণ, জলের যে হ্যাঁ, যেমনটা বলছিলে প্রীতি, বৃষ্টিপাতের যে পরিমাণ স্বাভাবিকভাবেই তা কিন্তু রেকর্ড বৃষ্টি বলা হচ্ছে এবং হাওয়া অফিসের তরফে বলা হচ্ছে যে আজকেও মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত জল নামানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। অন্যদিকে যদি আবার বৃষ্টি হয়, ইতিমধ্যে তোমাকে মাথায় রাখতে হবে যে লক গেট বন্ধ রয়েছে স্বাভাবিকভাবেই জোয়ারের কারণে। কলকাতার যা স্ট্রাকচার, তাতে কিন্তু যদি জল জমে থাকে, এই লক গেটের মাধ্যমে জল বের করে দেওয়া হয়, সেটা হচ্ছে না। অন্যদিকে যে সমস্ত খালগুলো রয়েছে, সেই খালগুলোতেও বৃষ্টির জলে টইটুম্বুর একেবারে। স্বাভাবিকভাবেই এই জলযন্ত্রণার শিকার হতে হবে সাধারণ মানুষকে, এটা মেনে নিয়ে চলাই। তারক সিং রয়েছেন, স্বাগত আপনাকে। যে ছবি আমরা দেখছি সকাল থেকে, সল্টলেক, সেক্টর 5 এইসব জায়গায় তো জল নেমেই গিয়েছে, কিন্তু আরও কিছু কিছু জায়গায় এখনও জল জমে রয়েছে। বালিগঞ্জ আমরা দেখছিলাম, গড়িয়াহাট প্রাণকেন্দ্র, সেখানেও জল জমে রয়েছে এবং অবশ্যই ঠনঠনিয়া, সেখানেও জল জমে রয়েছে। এই জল কতক্ষণ পর নামবে এবং তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের পাম্পিং স্টেশন সম্পূর্ণরূপে চলছে। জল আমার স্ট্রিটেও আছে, ঠনঠনিয়ায় আছে, বালিগঞ্জে আছে, ক্যামাকি স্ট্রিটে আছে। জলটা আমরা যেখানে ডিসচার্জ করছি, গঙ্গার জল নিতে পারছে না, গঙ্গা উঠছে আছে। আমরা যে জলটা ফেলছি, সেই জলটা খুব স্লো নামছে, তাহলে মানে এটা হওয়ার উচিত না। এখন তো লক গেট খোলা আছে, 12টা পর্যন্ত খোলা থাকবে, পাম্পিং স্টেশন ফুললি চলছে। আর কতটা সময় লাগতে পারে বলে মনে হয়? না, এটা আমরা যে হালকা কথা বলে মানুষকে বিব্রত করতে আমি চাই না। গঙ্গার জল না নামা পর্যন্ত এই জলটা স্লোলি নামছে। যে খাল থেকে এই অবস্থায় গঙ্গাতে যে জোয়ারের জল ঢুকেছিল আর ভান্ডায় যেটা বেরিয়েছে, সেটা সম্পূর্ণ বেরোতে পারেনি। জল থেকে গেছিল 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার জন্য, প্লাস এই বৃষ্টির জলটা অ্যাড হয়েছে। গঙ্গার নিজস্ব যে জোয়ার ভাটা, তাতে যে জল ঢুকেছে ভাটায়, সেটা বেরোতে পারেনি, পুরো থেকে গিয়েছে। প্লাস এই 300 মিলিমিটার জল ঢুকছে, বললে এই জিনিসটা হচ্ছে। সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং ক্লাবের জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আর এই ঘটনায় আহত হয়েছে দুপক্ষের 10 জন। কিন্তু কি হয়েছিল আরো বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ, ঠিক কি ঘটেছিল? গতকাল সন্ধ্যেবেলায় কিন্তু ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের হাতাবাড়ি গ্রামে একটি স্থানীয় ক্লাবের জানা দিয়ে কিন্তু স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে ভোলা লস্করের পরিবারের একটি কিন্তু ঝামেলা বাঁধে। সেই ঘটনা কিন্তু প্রায় 10 জন আহত হয় এবং এই ঘটনায় ক্লাবের যে স্থানীয় মানুষজনরা দাবি করছে এই ক্লাবটি ভোলা লস্কর দীর্ঘদিন কেনার আগে থেকেই এই ক্লাবের জায়গাটি এখানে ছিল এবং সেই কারণেই যখন ভোলা লস্কর এই জায়গাটি কেনে, তবে তিনি কিন্তু দাবি করছেন যে এই জায়গাটি কেনার পরেই কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু এখানে একটি ক্লাব তৈরি করে। সেই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে এবং এই বিবাদের ঘটনায় 10 জন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। তবে ইতিমধ্যে পুলিশ এই দুপক্ষের 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে এই ঘটনা এলাকায় যথেষ্ট হচ্ছে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হচ্ছে পুলিশ ঘটনাস্থলে হয়েছে। বেআইনিভাবে আটা মজুতের অভিযোগ, মহেশতলার গোডাউনে পুলিশের হানা, আর দামি কোম্পানির আটা সহ আটক 2। আরো একবার আপনাদের জানাই, বেআইনিভাবে আটা মজুতের অভিযোগ, মহেশতলার গোডাউনে পুলিশের হানা, দামি কোম্পানির আটা সহ আটক 2। মহেশতলার ঘটনা, বেআইনিভাবে সেখানে আটা মজুতের অভিযোগ, মহেশতলার গোডাউনে পুলিশের হানা,
দামি কোম্পানির আটা সহ আটক 2। যারা এইভাবে বেআইনিভাবে আটা মজুত করছিল তারা কারা, কি তাদের পরিচয়, কেনই বা তারা সেখানে আটা মজুত রাখছিল, আর জানবো। সমীর রয়েছে আমাদের সঙ্গে। সমীর, কি জানা যাচ্ছে? দেখো, মহেশতলা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে এই যে জায়গাটা বেগরখাল, এইখানটা তাজপাড়া নাগাদ, এইখানে একটি গোডাউনে এই বুধবার নাগাদ ভাড়া নিয়েছিল, নিয়ে এখানে আটা মজুত করছিল। বেআইনি ভাবে যে কাগজপত্র নেই, সেই কাগজপত্র ছাড়াই বেআইনি আটা এখানে মজুত করছিল। পুলিশের কাছে কোনোভাবে কোনো সূত্র মারফতে খবর যায় এখানে বেআইনি আটা রাখা হয়েছে। পুলিশ সেইভাবে রাতেই আটা উদ্ধার করেই নিয়ে যায় এবং দুজনকে। একেবারে বেশ, ধন্যবাদ। একটু পুজোর খবরের দিকে যাই, নজর রাখি। নদিয়ার কল্যাণী লুমিনাস ক্লাবে এবার বৌদ্ধ মন্দির, সুবিশাল মণ্ডপ, দশভুজা এখানে স্বর্ণময়ী। নদিয়ার লুমিনাস ক্লাব মানেই থিমের চমক। কল্যাণী আইআইটি মোড়ের লুমিনাস ক্লাবের এবারের থিম বৌদ্ধ মন্দির। মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, 180 ফুট উঁচু মণ্ডপ। এবছর আমরা 33 বছরে পা দিয়েছি। সারা বিশ্বে এখন যে হিংসাহিংসি চলছে সেটা বন্ধ হয়ে সবাই শান্তির দিকে এগিয়ে আসুক, সেই বার্তাটাই আমরা দিতে চাইছি। প্রতিমায় আমাদের এবার প্রায় 80 কেজির উপরে সোনার গয়না দিয়ে প্রতিমাকে মোড়ানো হচ্ছে। এছাড়া মণ্ডপের ভিতরে যে গেলে পরেই দেখবেন সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম পাটকাঠি, কদবেলের খোল, বাহারি ফুল, এইসব সুন্দরভাবে ডিজাইন করে 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 আমাদের মণ্ডপটা তৈরি হয়েছে। লুমিনাস ক্লাবে এবার বৌদ্ধ প্রার্থনা, থাকছে আলোর চমক। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।